নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন হাড়হিম করা এক ভৌতিক গল্পের এপিসোডে। শীত ধীরে ধীরে এসে দরজায় টোকা দিচ্ছে, রোদে গা ভেজানো দুপুরগুলো মিলিয়ে যাচ্ছে কুয়াশার চাদরে। আচ্ছা, এমন এক শীতের রাতে যখন প্রকৃতি নিঃশব্দ, শুধু চারপাশে শিশির ভেজা নিঃশ্বাসের শব্দ, তখন কি আপনি কখনো মাছ ধরতে নেমেছেন কি সেই অন্ধকারে নদীর গুমোট ডাক শুনে, যখন জলের নিচে শুধু মাছ নয়, জেগে থাকে আরও অজানা কিছু? আজকের গল্পটা ঠিক এমনই এক হিম চাপা রাতের গল্প, এক নদীর, আর সেই সাথে এক অদেখা আতঙ্ক যা নিঃশব্দে ভেসে ওঠে শীতল জলের ঢেউয়ে। চলুন, আপনাদের বেশি সময় নষ্ট করব না, সরাসরি প্রবেশ করব আমাদের আজকের এই বিশেষ গল্পে। আজ আপনি যার লেখা গল্প শুনতে চলেছেন তার লেখা গল্প আমাদের চ্যানেলে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলা অডিও স্টোরি জগতের সুলেখক অপূর্ব সেনের কলমে আজ আপনি শুনতে চলেছেন গ্রাম বাংলার ভূতের গল্প, শীতের রাতে মাছ ধরতে বিপদ। তবে জানিয়ে রাখি, আমাদের আজকেও কিন্তু গল্পের শেষে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে লেখক অপূর্ব সেন বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প, শীতের রাতে মাছ ধরতে বিপদ। ভৈরবীর বুক চিরে সাঁঝের আধার নামছে। নদীর জল আজ নিস্তরঙ্গ, যেন আসন্ন কোনো বিপদের আশঙ্কায় থমথমে। জেলেপাড়ার শেষ মাথায় রতন জেলের মাটির ঘরের দাওয়ায় একফালি চাঁদের আলো আধারিতে একটা ছায়ামূর্তি কপালে হাত ঠেকিয়ে বসে আছে। রতন, তার দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া চারপাশ নিস্তব্ধ। এমন সময় খালের ধারে সরু পথটা ধরে একটা ছায়াকে দ্রুত এগিয়ে আসতে দেখা গেল। হাঁটার গতিতে স্পষ্ট অধৈর্য। দাওয়ার কাছে এসে হাঁপাতে হাঁপাতে সে ডাকল, কাকা, কাকা, ও কাকা। রতন চিনতে পারল, পাশের গ্রাম ফরিদপুরের ফিরোজ। কি হয়েছে কাকা? সব ঠিক আছে তো? যমুনা ভালো আছে তো? একদমে কথাগুলো শেষ করল ফিরোজ। যমুনা নামটা যেন রতনের সবটুকু সহ্য ক্ষমতা গুঁড়িয়ে দিল। একটা চাপা আর্তনাদ করে সে দু হাতে মুখ ঢাকল। শক্ত কাঁধ দুটো থরথর করে কাঁপছে। ফিরোজ স্তম্ভিত হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর রতনের পাশে বসে তার পিঠে হাত রাখল। কান্না জড়িত ভাঙা গলায় রতন বলল, হাসপাতালে যমুনা হাসপাতালে যমুনা। কেন, কি হয়েছে? ডাক্তার বলল কি একটা বিরল রোগ, রক্তে বিষক্রিয়া হয়েছে, সেপ্টিসেমিয়া নাকি একটা যেন বলল। সপ্তাহখানেকের মধ্যে একটা ইঞ্জেকশন না দিলে সব শেষ হয়ে যাবে, সব শেষ। ফিরোজের বুকটা ছ্যাঁত করে উঠল। সে ঢোক গিলে বলল, টাকা? কত টাকা লাগবে? 20,000 টাকা। 20,000 টাকা? এতগুলো টাকা আমি কোথায় পাবো এই বাজারে? এতগুলো টাকা আমি কোথায় পাবো? মহাজন, কুটুম, বন্ধু সবার দুয়ারে মাথা কুটে এলাম, কেউ বিশ্বাস করে একটা আধলাও ছুঁড়ে দিল না। সবাই জানে আমার দেনার কথা, আমাকে কেউ ধার দেবে না। আমার যমুনা মা আমার। রতন জেলের এই অসহায় কান্না ফিরোজকে বিদ্ধ করল। সে উঠে দাঁড়াল। উঠোনের এ মাথা থেকে ও মাথা কয়েকবার পায়চারি করল। খাপ ছাড়া ভাবে নিজের গালে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করতে লাগল, এত টাকা যদি আমার কাছে থাকতো। রতনের কান্নার বেগ কমে এসেছে। সে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, না বাবা,
থাক থাক, তোমায় আর এই আগুনে ঝাঁপ দিতে হবে না। আমার জন্য তুমি অনেক অপমানিত হয়েছ। তোমার কাছে আমি আর কোন মুখে হাত পাতি বলো? তোমায় ভাবতে হবে না বাবা, তোমায় ভাবতে হবে না। ফিরোজ থামল। রতনের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, পুরনো কথা সব ভুলে যান কাকা। মানুষ যা চায় তা সবসময় পায় না। আমি আমি সেই রকমই এক অভাগা। নিজেকে মানিয়ে নিয়েছি, তবে এখনও সব ভাবার সময় নেই। যমুনার চিকিৎসার জন্য 20,000 টাকা লাগবে, আর সেটা আমি জোগাড় করব যেভাবেই হোক। রতন জেলে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে ফ্যাল ফ্যাল করে ফিরোজের মুখের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটাকেই তো সেদিন সে যাচ্ছে তাই অপমান করেছিল, কটু কথা শোনাতে ছাড়েনি। আর আজ যখন তার নিজের লোক, তার জ্ঞাতি গোষ্ঠী কেউ ফিরেও তাকালো না, তখন এই পাশের গ্রামের একটা সাধারণ ছেলে তার দুর্দিনে ঝাঁপিয়ে পড়তে চাইছে। আসলে রতনের অবস্থা এমন হওয়ার কথা ছিল না। একসময় ভৈরবীর বুকে তার জালের দাপট ছিল। স্ত্রী যশোদা বেঁচে থাকতে সংসারটা লক্ষ্মীমন্ত ছিল। যশোদা কাছেরই চটকলে কাজ করত, আর রতন নদীতে মাছ ধরে আনত। সেই মাছ 5 গ্রামের বাজারে যেত। কিন্তু যশোদার মৃত্যুর পর থেকেই কেমন যেন লক্ষ্মী ছাড়া হয়ে গেছে সব। সংসারটা যেন বাঁধন ছাড়া। নদীতেও আর আগের মতো মাছ নেই। রতনের শরীরেও বয়স থাবা বসিয়েছে। ঘাড়ের ওপর যুবতী কুমারী মেয়ে, তার বিয়ের চিন্তা। ওদিকে দেনার দায়ে জর্জরিত। মহাজনের কাছে যা কিছু জমি জমা ছিল তার বেশিরভাগটাই বন্ধক, আর 2-1 কাঠা তো নিলামে উঠতেও দেখেছে সে। এসব চিন্তায় রতনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে যেন অথই জলে পড়ে খড়কুটো খুঁজছিল। ভাবনার সুতো ছিঁড়ল ফিরোজের গলার আওয়াজে। সে রতনের কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দিল। কাকা, এভাবে ভেঙে পড়বেন না। টাকা আমি আনবো, আমি আনবো। কিন্তু কিন্তু কিভাবে? ফিরোজ এক মুহূর্ত দ্বিধা করল, তারপর এমন একটা নাম উচ্চারণ করল যা রতনের সব রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি যাব সেই চরে, গুমগড়ের চরে। নামটা শোনার সাথে সাথেই রতনের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। সে যেন ভূত দেখেছে। গুমগড়ের চর, যে চর জেলে পাড়া কেন এই 5 গ্রামের মানুষের কাছে অভিশপ্ত, নিষিদ্ধ। রতনের গলার স্বরটা আতঙ্কে বুঝে এলো। সে প্রায় চিৎকার করে উঠল, না না ফিরোজ, না, ভুলে ওই পানে যেও না। ওখানে যে যায় সে আর ফেরে না। ওটা শয়তানের জায়গা। আমি 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 ঠিক একটা ব্যবস্থা করবো খন। তুমি যেও না বাবা, তুমি যেও না। ফিরোজ শুধু রতনের আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত প্রতিজ্ঞা। ভৈরবীর ওপর দিয়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস বয়ে গেল। রতন কাকার মিনতি, সেই অভিশপ্ত চরের ভয়াবহতার বর্ণনা, কোনো কিছুই তাকে টালতে পারেনি। সোজা ভৈরবী নদীর ঘাটে চলে এলো সে। রতন জেলের মাছ ধরার পুরনো জালটা কাঁধে ফেলল। ঘাটের দুটো বুড়ো অশ্বত্থ গাছের ডালের সঙ্গে জালটাকে বেঁধে তার পোড় খাওয়া আঙুলগুলো আশ্চর্য দক্ষতায় ছেঁড়া ফুটো হয়ে যাওয়া জায়গাগুলো সারতে লেগে গেল। সারা দিন ধরে চলল এই প্রস্তুতি। রতন জেলেরই একটা ছোট ডিঙি নৌকা বাঁধা ছিল ঘাটে। সেটাকে পরীক্ষা করে দেখল। রতন জেলেও দুপুরে একবার এসেছিল। শুকনো মুখে আবার বারণ করেছিল, যেও না ফিরোজ, যেও না। ওখানকার জল শয়তানের বাসা, বাতাস বিষাক্ত। যমুনার কপালে যা আছে তাই হবে। তুমি
তোমার জীবনটা এইভাবে ঝুঁকির মধ্যে ফেলো না বাবা, ফেলো না। ফিরোজ কোনো উত্তর দেয়নি, শুধু হাতের কাজ চালিয়ে গেছে। তার মাথায় তখন অন্য চিন্তা, কিসের যেন একটা জেদ তাকে পেয়ে বসেছে। সময়টা অগ্রহায়ণের শেষের দিক। হাড় কাঁপানো শীত নেমেছে গ্রামে। ভৈরবী নদীর জল থেকে যেন বরফ শীতল বাষ্প উঠছে। দিন গড়িয়ে যখন সন্ধ্যার আধার নামল, তখন নদীর বুক একেবারে নিঝুম। সারাদিন যে জেলেরা রূপলি শস্যের আশায় জাল ফেলেছিল, তারা সকলেই এক এক করে পাড়ের আশ্রয়ে ফিরে গেছে। এই কনকনে শীতের বেলা পড়ে গেলে মাছ ধরা এমনিতেই কষ্টকর, তার উপর আছে এক আদিম ভয়, ওই গুমগড়ের চর। চরটা নিষিদ্ধ। সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের আলোতেও কেউ ওমুখ হতে সাহস পায় না। সেসব ভয়, সেসব বারণ উপেক্ষা করে ফিরোজ নৌকায় উঠল। সঙ্গে নিল সারাদিন ধরে সারানো সেই জাল, একটা হারিকেন বাতি, কয়েকটা শুকনো কাঠের আঁটি আর এক কলসি জল। লগি ঠেলে নৌকাটাকে মাঝ নদীতে এনে সে দাঁড় করালো। ভৈরবীর বুক চিরে ছোট্ট ডিঙিটা এগিয়ে চলল সেই অভিশপ্ত চরের দিকে। হারিকেনের ম্লান আলোয় ফিরোজের মুখটা কেমন যেন ছায়াময় দেখাচ্ছে। দাঁড়ের ছপছপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এই নিস্তব্ধতায়, এই হিমেল বাতাসে তার মনে পড়ে যাচ্ছে পুরনো সব কথা। এই তো বছর 5 আগের কথা। সে তখন নিতান্তই কিশোর। পাশের গ্রামে রাস মেলা বসেছে, আর সেই মেলাতেই প্রথম দেখা। যমুনাকে প্রথম দেখাতেই বুকটা ধড়াস করে উঠেছিল ফিরোজের। কি গভীর টানা টানা দুটো চোখ, যেন কাজলের দিঘি। গায়ের রংটা ঠিক কাঁচা হলুদ বাটা, আর নিটোল স্বাস্থ্যবতী গড়ন। কিন্তু ফিরোজের চোখ আটকে গিয়েছিল তার কথা বলার ভঙ্গিতে। কি মিষ্টি যেন শতদল ফুটে উঠেছে। সেই মুখ, সেই হাসি ফিরোজকে আর ঘুমোতে দেয়নি। সেই শুরু। এরপর থেকে নানান ছুতোনাতায় সে ফরিদপুর থেকে ভৈরবী পেরিয়ে এপারে আসত। রতন জেলের পাড়ার আশেপাশে ঘুরঘুর করত, শুধু একটিবার যমুনাকে দেখার আশায়। যমুনাও ব্যাপারটা লক্ষ্য করেছিল। প্রথমে সে বিশেষ একটা গা করেনি। ছেলেটা কে, কি করে কিছুই জানত না। কিন্তু ফিরোজের এই নাছোড়বান্দা আসা যাওয়া, তার চোখের আকুতি যমুনার মনেও ধীরে ধীরে দাগ কাটল। সেও বুঝল এই ছেলেটা তাকে ভালোবেসে ফেলেছে। লোকচক্ষুর আড়ালে একদিন যমুনাও আর মুখ ফিরিয়ে থাকতে পারল না। দুটো মন এক হয়ে গেল। শুরু হলো লুকিয়ে দেখা করা, নদীর ঘাটে চটকলের ছুটির পথে চিঠি আদান প্রদান। কিন্তু এই গোপন প্রেমটা বেশি দিন গোপন রইল না। একদিন সব ধরা পড়ে গেল রতন জেলের হাতে। রতন সেদিন শান্তই ছিল। মাছ বেচে বাড়ি ফিরে যমুনাকে শুধু বলেছিল, ওই চোরাটাকে একবার বাড়িতে ডাকতো দেখি। ফিরোজ তখন বুক দুরু দুরু করতে করতে রতন জেলের দাওয়া এসে দাঁড়াল। তখন সেই শান্ত মানুষটা যেন আগ্নেয়গিরি হয়ে উঠল। যাচ্ছে তাই গালাগাল, কটু কথা কিছুই বাকি রাখল না। ফিরোজ মাথা নিচু করে সব শুনেছিল। যমুনা আড়ালে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিল। ফিরোজ সামান্যতম প্রতিবাদ করতে পারেনি। কি করে বা করবে? তারা যে অন্য জাতের, তারা মুসলমান, আর যমুনা হিন্দু ঘরের মেয়ে। সেকালে গ্রামগঞ্জে ছেলে মেয়েদের মেলামেশাই সমাজ ভালো চোখে দেখত না। তার উপর এই ধর্ম, সমাজ যে তাদের ছিঁড়ে খাবে তা ফিরোজ আগেই বুঝেছিল।
আর সেই অপমানের পর কেটে গেছে 5টা বছর। ভৈরবী দিয়ে অনেক জল গড়িয়েছে, অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায়নি ফিরোজ আর যমুনার মন। রতন জেলের কাছে মেয়ের জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু যমুনা প্রতিবারই মাথা নেড়ে না করে দিয়েছে। সে বাবাকে সাফ জানিয়ে দিয়েছিল সে চিরকাল অবিবাহিতই থাকবে। এই 5 বছরে তাদের আর সামনাসামনি দেখা হয়নি কখনো, কিন্তু ফিরোজ ঠিকই দূর থেকে খোঁজ খবর রাখত। যমুনা আজ কোথায় গেল, কি করল। আর আজ যখন হঠাৎ করে যমুনার এই ভয়াবহ অসুস্থতার খবর পেল, তখন সে আর নিজেকে আটকে রাখতে পারেনি। সব অপমান, সব ব্যবধান ভুলে তাকে রতন জেলের চৌকাঠে পা রাখতেই হলো। সেই যমুনার জন্যই আজ তার এই অভিযান। সেই যমুনা যাকে সে 5 বছর ধরে মন থেকে সরাতে পারেনি। নৌকোটা নদীর বুক চিড়ে এগিয়ে চলেছে। চারপাশ ঘন কুয়াশায় ঢাকতে শুরু করেছে। হারিকেনের আলোটা কেমন ম্রিয়মান। ফিরোজের নাকে একটা অদ্ভুত সোঁদা গন্ধ এসে লাগলো। সে মুখ তুলে তাকালো। আবছা আঁধারে দূরে একটা মাটির ঢিবি মতো দেখা যাচ্ছে। ওটাই গুমগড়ের চর। নদী থেকে খানিকটা দূরে বাজারের এক কোণে একটা চালা ঘরে টিমটিম করে লণ্ঠন জ্বলছিল। এই ঘরটা কেশবচন্দ্র মজুমদারের আড়ত। কেশবের মাছের কারবারি আছে। নদীর ধারে হলেও হাড় কনকনে বাতাসটা এই ঘরে ততটা ঢুকতে পারছে না। একটা ছেঁড়া মাদুরের ওপর বসে কেশবচন্দ্র হুঁকো টানছিল, কিন্তু মন ছিল না। কপালে চিন্তার ভাঁজ। তার সামনে উবু হয়ে বসে আছে তার বিশ্বস্ত চাকর মদন। আরে মদন, ভারী চিন্তায় পড়লাম রে বাপ। হুঁকোটা নামিয়ে রেখে কেশবচন্দ্র বললেন, আর মোটে 3টে দিন, তারপরেই তো ওই কঙ্কবতী গ্রামের নিকুঞ্জ বিহারী সাহার মেয়ের বিয়ে। 2-3টে গায়ের লোক খাবে বলে কথা। এত সব মাছের জোগান আমাকে দিতে হবে। আর নাই নাই করে হলেও ধর ওই 1000 লোকের পাত তো পড়বে। মদন মাথা চুলকালো। 1000? হ্যাঁ, তা কমসে কম 5-6 মণ মাছ তো লাগবেই, তাও আবার ভালো মাছ। এই 2 দিনে এত মাছ আমি জোগাড় করি কি করে বল দেখিনি। তার উপর এই শীতে ভৈরবীর জলে টান। জেলেরা যা পাচ্ছে তাতে নুন আনতে পান্তা পুরোই। মানুষ গেছে বেড়ে, কিন্তু নদীতে মাছ কই? ওই তো ওই কয়টা মাছ। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একটু থেমে নিয়ে কেশবচন্দ্র আবার বললেন, আসল মাছ তো সব গিয়ে ভিড় করেছে ওই গুমগড়ের চরের কাছে। চরের ধারে জলের গভীরতাটা একটু বেশি, কিন্তু মুশকিল হলো গিয়ে সেদিকে তো এখন আর কেউ ঘেঁষেই না। মদন এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার গলা খাঁকারি দিয়ে বলল, হ্যাঁ বাবু, এই গুমগড়ের চরে মানুষ যাবে কোন আক্কেলে? গত সপ্তাহে তো নিতাই জেলের ওই শেয়ালে খাওয়া ওই আট খাওয়া মোড়াটা পাওয়া গেছে। মাছের লোভেই গেছিল। মাছ যে ওখানে আছে সে কটা খাঁটি, একেবারে নৌকা বোঝাই করা মাছ। ভৈরবীর সব মাছ যেন ওই চরে গিয়ে জমা হয়েছে। কিন্তু হলে হবে কি বাবু, জানের ভয় তো সবার আসে নাকি? পেরানের ভয়ে ওদিকে কেউ যায় না। যত জ্বালা হয়েছে আমাদের মতো ব্যবসায়ীদের। ওদিকে নিকুঞ্জ সাহার সাথে আমার বহুদিনের লেনদেন। লোকটা বড় ভালো। তাকে আমি কি মুখে বলবো যে এতগুলো মাছ আমি জোগাড় করতে পারলাম না? শহর থেকে যদি আনতেও যায়, সে মাগ্গি গন্ডার বাজার। আনতে যেতে যা খরচা, তাতে লাভের গুড় পিঁপড়ে খাবে। উঠে ঘর থেকে গচ্চা যাবে। বড় ফাঁ পড়ে পড়েছে রে মদন, বড় ফাঁ পড়ে পড়েছে।
মদন দেখল তার মনিবের কপালে সত্যি দুশ্চিন্তার ঘাম জমেছে। সে পরিস্থিতি হালকা করতে অথচ বাস্তবটাকে যেন ঠাট্টার ছলে বলল, কি আর করবেন বাবু, এই উপরওয়ালার উপর ভরসা রাখুন, দেখুন কি হয়। আর যদি নিতান্তই কোনো কুলকিনারা না পান, তবে চলুন না, আমরা মণিভৃত্ত দুজনে মিলে না হয় ওই গুমগড়ের স্তরে জাল ফেলি আসি, হ্যাঁ কি বলেন? কথাটা মজার ছলেই বলা, কিন্তু গুমগড়ের চর এই নামটা উচ্চারিত হওয়া মাত্র কেশবচন্দ্রের মুখের ভাবটা বদলে গেল। তার ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠেই যেন শীতে জমে গেল। লণ্ঠনের কাঁপা আলো স্পষ্ট দেখা গেল লোকটার মুখটা এক লহমায় ভয়ে হিম হয়ে গেছে। ভৈরবীর হিমশীতল স্রোত কেটে ফিরোজের ডিঙিটা যখন গুমগড়ের চরে এসে ঠেকল, তখন রাত আরো গভীর। চরের কিনারা জুড়ে লম্বা চোরা ঘাসের জঙ্গল, তার মধ্যে মাথা তুলে আছে কয়েকটা কাঁটা ভরা বাবলা গাছ। হারিকেনের আলোয় সেগুলোকে প্রেত ছায়ার মতো দেখাচ্ছে। চারপাশটা এক অপার্থিব নিস্তব্ধতায় থমথম করছে, শুধু নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ। নদীর এদিকটায় গভীরতা বেশি, আর এখানে আসতে আসতেই ফিরোজ নৌকার লগি বইতে বইতে স্পষ্ট শুনেছে জলের তলায় মাছের ঝাঁকের ছপাত ছপাত শব্দ। এই শব্দই তাকে টেনে এনেছে। সে জানে আজ রাতে সে নিজের প্রাণ হাতে করে এসেছে। এই চরের বুকে যে কত জেলের মৃতদেহ পাওয়া গেছে তারই অত্যা নেই। অনেকেই এসেছিল মাছের লোভে, তবে আজ ফিরোজ লোভে আসেনি। সে এসেছে তার মজবুরিতে, বাধ্য হয়ে। যমুনার চিকিৎসার টাকা জোগাড় করতে হবে, আর এই একটাই উপায় খোলা আছে তার সামনে। এখান থেকে এক দুক্ষেপ মাছ ধরে বাজারে বিক্রি করতে পারলেই কয়েকদিনের মধ্যেই একটা মোটা টাকা হাতে আসবে। কিন্তু চরের দিকে তাকাতেই বুকটা একবার খাঁ খাঁ করে উঠল ফিরোজের। এই তো কিছুদিন আগের কথা। নিতাই জেলের মর্মান্তিক আধ খাওয়া দেহটা পাওয়া গিয়েছিল এখান থেকেই। বিস্তর খোঁজাখুঁজির পর পুলিশ যখন সদলবলে এসে নিতাই জেলের লাশটা উদ্ধার করে, তখন তাতে মাছি ভনভন করছিল। এই চরের একটা বদনাম আছে। আগেকার লোকেরা বলে ৭১-এর যুদ্ধের সময় একদল শরণার্থী বোঝাই নৌকা ডুবেছিল ঠিক এইখানে। তখন অবশ্য চরটা এত বড় ছিল না, নদীর বুকে সামান্য একটু টিলার মতো জেগেছিল। সেই নৌকাডুবির পর যারা বেঁচেছিল তারা কোনো মতে আশ্রয় নিয়েছিল ওই টিলায়। চারিদিকে তখন যুদ্ধের আগুন, পালাবার পথ নেই। শোনা যায় খিদের জ্বালায় শেষে মানুষগুলো একে অপরের মৃতদেহ ভক্ষণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউ বাঁচেনি। সবার দেহ মিশে গেছিল এই চরের মাটিতে। সেসব মানুষদের অতৃপ্ত আত্মাই নাকি আজও ঘুরে বেড়ায় এই চরে। রাতের বেলায় তো বটেই, দিনের আলোতেও একা দুকলা মানুষ এদিকে এলে তাদের হাত থেকে রেহাই পায় না। একদিকে এই রক্তহীন করা ভয়, আর অন্যদিকে যমুনার ফ্যাকাশে মুখটা। এই দুইয়ের দোলাচলে ফিরোজের মনে জেদ চেপে বসল। সে হারিকেন বাতিটা আর তার খ্যাপলা জালটা হাতে নিল। নৌকাটাকে একটা বাবলা গাছের ডালের সঙ্গে শক্ত করে বেঁধে সে চরের পাড় ধরে সাবধানে হাঁটতে লাগল, জাল ফেলার একটা ভালো জায়গার সন্ধানে। একটা অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় এসে বসল সে। হারিকেনটা পাশে নামিয়ে রাখল। তারপর কোমরে গোঁজা খ্যাপলা জালটা হাতে নিয়ে সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে দিল নদীর গভীরে। জালটা গোল হয়ে ছড়িয়ে পড়ে ডুবে গেল।
তারপর ফিরোজ একটা বিড়ি ধরিয়ে তাতে লম্বা টান দিল। হারিকেন বাতিটা পাশে টিমটিম করে জ্বলছে। হিমেল বাতাসি বিড়ির ধোঁয়া কুণ্ডলি পাকাচ্ছে। হঠাৎ করেই ঠিক তার পেছনে লম্বা ঘাস বনের দিক থেকে একটা সরকরের শব্দ হলো। যেন ভারী কিছু একটা ঘাসের উপর দিয়ে টেনে নিয়ে গেল কেউ। ফিরোজের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু সে পেছন ফিরল না। এই পরিবেশে তার সমস্ত ইন্দ্রিয় যেন হঠাৎ করে সজাগ হয়ে উঠল। বিড়িটা শেষ করে সে উঠে দাঁড়ালো। তারপর ইয়া আলী বলে জালের দড়ি ধরে টান দিল। প্রথমটাতেই যা বুঝল তাতে তার সব ভয় উবে গিয়ে চোখে আনন্দের ঝিলিক খেলে উঠল। জালটা অসম্ভব ভারী। তার মতো সুঠাম শক্তিশালী যুবকের পক্ষেও সেই জাল জল থেকে টেনে তোলা কঠিন হয়ে পড়েছে। সে দাঁতে দাঁত চেপে সমস্ত শক্তি দিয়ে জালটাকে টেনে তুলল। প্রচুর প্রচুর মাছ, রূপলি রুই, কাতলা, প্রকাণ্ড মৃগেল, ঝাঁকে ঝাঁকে ট্যাংরা আর পুঁটি মাছ জালের ভেতর একেবারে কিলবিল করছে। কোনো মতে সেই বিপুল মাছ শুদ্ধ জালটাকে টেনে নৌকার কাছে এনে সে পাটাতনের ওপর মাছগুলোকে ছড়িয়ে রাখল। নৌকার পাটাতনটা প্রায় ভরে গেল এক ক্ষেপেই। কিন্তু লোভ না, প্রয়োজন। ফিরোজ ঠিক করল আর একটা ক্ষেপ, আর মাত্র একটা ক্ষেপ জাল ফেলবে সে। হারিকেনটা হাতে নিয়ে সে আবার ওই একই জায়গায় ফিরে আসছিল। কিন্তু কয়েক পা এগোতেই একটা জায়গায় তার চোখটা আটকে গেল। ভুরু কুঁচকে গেল তার, আর ভয়ে একটা শীতল স্রোত তার বুক বেয়ে নামল। অনেকটা দূরে ঘাসের জঙ্গলের ফাঁক দিয়ে একটা বাবলা গাছের ডালে সরু সরু ওই দুটো কি ঝুলছে। হারিকেনের মৃদু আলো যথেষ্ট নয়। ফিরোজ আলোটা একটু উঁচিয়ে ধরল। হ্যাঁ, ঠিকই দেখেছে। মনে হচ্ছে যেন দুটো দুটো লিকলিকে মানুষের পা। কেউ যেন উপর করে ঝুলিয়ে দিয়েছে। গাছের কাঁটা ভরা ডালটাতে লটকে আছে জিনিসটা। ভয়ের একটা শীতল স্রোত সিঁড়ি দাঁড়াবে আবার নেমে গেল। ওই দুটো ঝুলন্ত পাখি কোনো কোনো পশু পাখি নাকি কোনো মানুষের? বাজ পাখি বা শেয়ালের দল কি চিড়ে খুঁড়ে দেহটা এখানে এনে ফেলেছে? দুরু দুরু বুকে সে হারিকেন বাতিটা সামনে ঝুলিয়ে ধরল। অন্য হাতে খ্যাপলা জালটাকেই সামনে বাগিয়ে ধরে সে এগিয়ে চলল ওই বাবলা গাছটার দিকে। জ্বরের লম্বা ঘাস সরিয়ে কাঁটা ঝোপ বাঁচিয়ে সে এগোচ্ছে। প্রতিটি পদক্ষেপে বুক ধরাস ধরাস করছে। হারিকেনের কাঁপা আলোয় জ্বরের ছায়াগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মনে হচ্ছে ওগুলো জীবন্ত। জিনিসটা এবার ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক যেন লিকলিকে দুটো ঠ্যাং। একেবারে গাছটার কাছে পৌঁছল সে। আলোটা সোজা করে ধরতেই একটা দীর্ঘ শ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল ফিরোজ। ও হ্যাঁ, এ তো কিছুই নয়। একটা শুকনো মোটা ডাল এমনভাবে ভেঙে নিচের আরেকটা ডালের সঙ্গে আটকে আছে যে পাতাগুলো ঝরে গিয়ে সেটাকে দূর থেকে অবিকল মানুষের পায়ের মতো দেখাচ্ছিল। ফিরোজ নিজের বোকামিতে মনে মনে হাসল। তারপর নদীর দিকে আবার নিজের গন্তব্য ঘুরিয়ে নিয়ে দুপা এগোতে না এগোতেই ঘাস বনের ভেতর দিয়ে আবার সেই সরসর করে শব্দটা হলো। এবার শব্দটা অনেক স্পষ্ট, ঠিক যেন কেউ বা কিছু একটা লম্বা ঘাসের ভেতর দিয়ে তীব্র গতিতে এপাশ থেকে ওপাশে ছুটে গেল। হ্যাঁ হ্যাঁ, ফিরোজ বিদ্যুৎ গতিতে ঘুরল। কে কে আছে? দাঁতে দাঁত চেপে সে ওই বাবলা গাছটার থেকেই
একটা শক্তপোক্ত শুকনো ডাল ভেঙে নিল। এবার তার এক হাতে হাঁড়িকে আর কাঁধে জাল, আর অন্য হাতে লাঠি। ঠান্ডাটা এবার যেন আরো জাঁকিয়ে বসেছে। চরের এই দিকটা বড্ড বেশি ফাঁকা, ঝিরঝির করে কুয়াশা পড়ছে। ফিরোজ বুঝল এখানে আর খুব বেশিক্ষণ থাকাটা নিরাপদ হবে না। আর একটা কি দুটো জাল ফেললেই যে মাছ উঠবে তাতেই তার ছোট নৌকাটা কানায় কানায় ভরে যাবে। সে মাছ একার পক্ষে সামলে নিয়ে যাওয়াটা মুশকিল হবে। ইস, সঙ্গে করে যদি আরেকটা নৌকা বেঁধে আনতো তাহলে এই রাতেই অনেকটা ব্যবস্থা হয়ে যেত। একটা আফসোস খচখচ করতে লাগলো তার মনে। ঠান্ডাটা আর সহ্য হচ্ছিল না। সে কয়েকটা শুকনো কাঠ সঙ্গে করে এনেছিল। অগত্যা উপায় না দেখে খ্যাপলা জালটা আবার নদীর জলে ছুঁড়ে দিয়ে সেই কাঠগুলোকে জড়ো করল। হারিকেন বাতি থেকে সাবধানে সামান্য কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালতেই শুকনো কাঠগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের উষ্ণ তাপে শরীরটা একটু আরাম পেল। আগুনের শিখার দিকে তাকিয়ে ফিরোজের মনে পড়ল যমুনার কথা। এই আগুনের উষ্ণতার মতোই যমুনার মুখটা তার বুকের ভেতর ওম ছড়াচ্ছে। মেয়েটাকে সে বড্ড ভালোবাসে। যে করেই হোক যমুনাকে তার সুস্থ করে তুলতেই হবে। এই ভালোবাসাটাই আজ তার ভয়কে জয় করার বর্ম হয়ে উঠেছে। এমন সময় হঠাৎ করে জালের দড়িতে আবার টান পড়ল। জালটা ছটফট করে উঠল। ফিরোজ আগুন ছেড়ে উঠে দাঁড়িয়ে আবার জাল টানল। এবারও প্রচুর মাছ। রূপলি শস্যে জালের প্রতিটি ঘর ভরে গেছে। আনন্দের সাথে মাছগুলোকে নৌকোর কাছে নিয়ে যেতেই সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। তার রক্ত হিম হয়ে গেল। এটা কি করে সম্ভব? নৌকার পাটাতন জুড়ে সে যে প্রথম ক্ষেপের মাছগুলো রেখেছিল তার একটাও নেই। শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে মাছের আঁশ, কাটা আর ছেঁড়া নাড়ি ভরি, আর চাপ চাপ টাটকা রক্ত। ফিরোজের মনে পড়ল মাছ ধরতে ধরতে সে একটা অদ্ভুত অস্বাভাবিক শব্দ শুনতে পেয়েছিল বটে। কিছু একটা যেন জলের ধারে চপচপ করছিল। সে ভেবেছিল হয়তো শিয়াল বা বন বিড়াল হবে, অথবা নিছকই মনের ভুল। কিন্তু এ তো দেখছে সাক্ষাৎ সর্বনাশ। তবে কি গ্রামবাসীদের কথাই সত্যি? কে খেলো মাছগুলো? গ্রামের লোকেদের বলা সেই অভিশপ্ত চরের কথাগুলো এক মুহূর্তে তার মাথায় ফিরে এলো। অতৃপ্ত আত্মা, নরখাদক প্রেত। এই হাড় কাঁপানো শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে আর এক মুহূর্ত দেরি করল না। প্রচণ্ড আতঙ্কের মধ্যেও সাহস সঞ্চয় করল। ঠিক করল নৌকাটাকে আর এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করা যাবে না। যা করার এই নৌকায় বসেই করতে হবে। সে প্রায় লাফিয়ে নৌকায় উঠল। পাটাতনের রক্ত আর আঁশ সরিয়ে কোনো মতে বসার জায়গা করে নিল। তারপর নৌকার দড়িটা বাবলা গাছ থেকে খুলে নিয়ে লগি দিয়ে নৌকাটাকে চরের গা থেকে সামান্য দূরে গভীর জলের দিকে ঠেলে নিয়ে গেল। সেখানেই নৌকাটাকে দাঁড় করিয়ে আবার জাল ফেলল ভৈরবীর বুকে। এবার সে আর একা নয়, তার সঙ্গে আছে এক রাশ অজানা আতঙ্ক আর নৌকার পাটাতনে লেগে থাকা তাজা রক্তের আঁশটে গন্ধ। ভোর হওয়ার আগেই ভৈরবী নদীর ঘাট
কুয়াশায় ঢেকেছিল। আর সেই আবছা অন্ধকারের মধ্যেই কেশবচন্দ্রের আড়তের সামনে একটা ছায়ার মতো দাঁড়িয়েছিল রতন জেলে। ফিরোজ কাল রাতে বেরিয়ে যাওয়ার পর থেকে সে দু চোখের পাতা এক করতে পারেনি। প্রতি মুহূর্তে মনে হয়েছে এই বুঝি খবর আসবে। ঘুম গড়ের চর আরও একটা প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু সে যে ফিরোজের জন্য এতটা উতলা হয়ে পড়েছে সে কথা সে গ্রামবাসীদের কাউকে মুখ ফুটে বলতেও পারেনি। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছিল। যে ছেলেটাকে সে একদিন জাতের দোহাই দিয়ে কটু কথা বলে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আজ তারই বিপদে সেই ছেলেই যখন ঝাঁপিয়ে পড়ল তখন তার জন্য চিন্তা করাটাকেও লোকে স্বার্থপরতা ভাববে। তাই সমস্ত উদ্বেগ সে একাই হজম করছিল। নদীর দিক থেকে একটা লগির শব্দ ভেসে আসতেই রতন সচকিত হয়ে চাইল। কুয়াশার চাদর ছিঁড়ে একটা ছোট্ট ডিঙি নৌকা ঘাটে এসে ভিড়ল। আর নৌকার পাটাতন জুড়ে যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। রাশি রাশি রূপলি মাছ, আর লগি হাতে দাঁড়িয়ে আছে ফিরোজ, ক্লান্ত বিধ্বস্ত কিন্তু জীবিত। রতন যতটা আনন্দিত হলো তার চেয়ে অনেক বেশি হলো বিস্মিত আর হতবাক। ছেলেটা সত্যি ফিরে এসেছে। কিছুক্ষণ পরেই আড়তের ভেতরে দর কষাকষি চলছিল। টিমটিমে লণ্ঠনের আলোয় কেশবচন্দ্র মাছ মাপতে মাপতে কথা বলছিল। না না কেশববাবু, আপনি জানেন না কত বড় ঝুঁকি নিয়ে এই মাছ আমায় ধরতে হয়েছে। একটা টাকা কম দিলেও হবে না। দেখো বাবা ফিরোজ, তুমি এক কথা বলছো, সব মিলিয়ে 45 কেজি মাছ হয়েছে, তাও আবার রুই কাতলা মেশানো। আমি আমি ওই শেষ হচ্ছে তোমার ওই 100 টাকা কেজি দেবো, আর তার বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। একটু একটু বোঝার চেষ্টা করো বাবা। ফিরোজ যেন এই কথাটারই অপেক্ষা করছিল, তবু নিজের গাম্ভীর্য বজায় রেখে বলল, ঠিক আছে ঠিক আছে, দেখুন কেশববাবু, আপনি বলেই এই দামে দিচ্ছি। আর হ্যাঁ, যদি 100 টাকা করেই কেজি প্রতি নেন তবে আপনার কত মাছ লাগবে বলুন, এই ফিরোজ জোগাড় করে এনে দেবে। কারোর বুকের পাটায় জোর হবে না, বলে দিলুম। কথাটা শোনা মাত্রই কেশবচন্দ্রের চোখ দুটো চকচক করে উঠল। নিকুঞ্জ সাহার মেয়ের বিয়ের দুশ্চিন্তা এক মুহূর্তে উধাও। সে চেয়ার ছেড়ে ফিরোজের কাজ ঘেঁষে ফিসফিস করে বলল, তুমি বাবা যেভাবেই হোক আমাকে মাছ এনে দাও, বুঝলে? সব মাছ আমি নিয়ে নেব, কথা দিচ্ছি। মাছ বিক্রি হতে তোমার কোনো সমস্যা হবে না। তবে ওই ওই 100টা যদি আর 10টা টাকা নামানো যায়, মানে। ফিরোজ আর কথা বাড়ালো না, এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, থাক, আপনার সঙ্গে মনে হচ্ছে ব্যবসা করা হবে না, চলি, এই শেষ। আরে বাবা, আরে বাবা, রাগ করো কেন? রাগ করতে নেই। কেশবচন্দ্র প্রায় লাফিয়ে উঠে ওর হাতটা চেপে ধরল। আরে বাবা, আমি তো দেখো দেখিনি কাণ্ড, আমি তো এমনি বলছিলাম। আবার ঠিক আছে ঠিক আছে, ওই কথাই রইল। 100 টাকাই পাবে, কেমন? মাছ আমি প্রতিদিন কিন্তু চাই, বলে দিচ্ছি। টাকা লেনদেন হওয়ার পর কেশবচন্দ্র আর কৌতূহল চেপে রাখতে পারল না। তিনি বললেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। সারা রাত ভোরে তুমি ওই ঘুমগড়ের চরে মাছ ধরলে, সত্যি তেমন কিছু তুমি দেখোনি? মানে ওখান থেকে তো কেউ জ্যান্ত ফিরে আসতে পারে না, তাই জিজ্ঞাসা করলাম আর কি। মানে তুমি তুমি ফিরোজ তো, সশরীরেই ফিরোজ, নাকি অতৃপ্ত আত্মা হয়ে এসেছো? এই বলে কেশব নিজেই নিজের রসিকতায় খিকখিক করে হেসে উঠল। মৃদু হাসল ফিরোজও। আরে না না, কিন্তু দেখি আবার নি, অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই রয়েছে ওই চরে। তবে
আমার বাবার শেখানো একটা বিশেষ লাইন আছে, বুঝেছেন? ওই আপনাদের ভাষায় যাকে মন্তর বলে, তার জোরে এইসব করতে পেরেছি। তবে বেশি কিছু জিজ্ঞেস করবেন না বাবু। আপনি শুধু আম খান, কোন গাছের আম তা দেখার দরকার কি বলুন তো? চলি। এই বলে ফিরোজ আড়ত থেকে বেরিয়ে এলো। তার হাতে নোটের তাড়া, গুনে দেখল ঠিক 4,500 টাকা। বাইরে বেরোতেই দেখল রতন কাকা দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর সেই আলোয় রতন কাকার ছলো ছলো চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। ফিরোজ এক পা করে রতনের দিকে এগিয়ে গেল। তারপর রতনের হাতটা ধরে টাকাগুলো তার হাতে তুলে দিল। রতন টাকাগুলো দুহাতে চেপে ধরল, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছিল। চোখ দুটো বেয়ে জলের ধারা নামল। ধরা গলায় বলল, বাবা, পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে চিনতে পারিনি। কত অপমান করেছি, কত কটু কথা বলেছি। তোমার মনটা যে এত বড়, তোমার আত্মা যে এত বড়, আমি... রতনের গলা বুঝে এলো। না কাকা, ওভাবে বলবেন না, নিজেকে এভাবে ছোট করবেন না। ফিরোজ রতনের কাঁধটা শক্ত করে ধরল। যে কোনো পিতাই তার মেয়ের জন্য এটুকু তো করেই থাকে, আমি আর কি এমন করেছি? রতন চোখের জল মুছে বলল, না বাবা, তুমি আর একা একা ওই চরে মাছ ধরতে যাবে না। আজ রাতে আমি যাব তোমার সঙ্গে। ফিরোজ শিউরে উঠল। না না কাকা, একেবারেই নয়, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি ওই চরে যা ঠান্ডা, আপনি এই বয়সে সামলাতে পারবেন না। এদিকে যা শীত পড়েছে এবছর, আপনি বরং যমুনার কাছে যান। টাকাটা হাসপাতালে দিন, আমি 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 আরও ব্যবস্থা করছি। আমাকে রাতের প্রস্তুতি নিতে হবে। ওইখানে দিনের বেলায় মাছ পাওয়া যাবে না, যা পাওয়ার রাতেই পাওয়া যায়। সেদিন রাতে ফিরোজ আবার গুমগড়ের চরের ধারে তার নৌকোটা ভেড়ালো। আজ সে একটু আগেই এসেছে। ইচ্ছে ছিল মাছের ক্ষেপটা তাড়াতাড়ি সেরে ভোরের আগেই ঘাট ছাড়বে, কিন্তু চাইলেই কি আর সব কিছু পাওয়া যায়? অদ্ভুতভাবে এই অগ্রহায়ণের কনকনে শীতের মধ্যেও সারাদিনটা আকাশটা কেমন যেন গুমোট করেছিল। নৌকাটাকে চরের বাবলা গাছে বাঁধতেই ঝিরঝির করে বৃষ্টি নামল। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ ধরা প্রায় অসম্ভব। শরীর খারাপ হলে সব আয়োজন ভেস্তে যাবে। অগত্যা নৌকোর ছইয়ের ভেতরে নিজেকে গুটিয়ে বসে থাকা ছাড়া আর উপায় রইল না। আজ ফিরোজের সঙ্গে করে একটা পুরনো চাদর আছে, তাতে শীত সামান্য আটকানো গেলেও এই ফাঁকা প্রান্তরে হু হু করে বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়া যেন হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। হারিকেনের বাতিটা দমকা হাওয়ায় থেকে থেকে ধপধপ করে উঠছে। বাইরে বৃষ্টির শব্দ আর ভৈরবীর স্রোতের ছলাৎ ছলাৎ ধ্বনি। এই আদিম নিঃসঙ্গ পরিবেশে ফিরোজের বারবার মনে পড়তে লাগলো যমুনার কথা। মনে পড়ল বছর 3 আগে ঠিক এমনই এক বর্ষার দিনে লোকচক্ষুর আড়ালে এই নদীর ধারেই এক জায়গায় তারা দেখা করেছিল। যমুনা ভয়ে ভয়ে সেদিন বলেছিল, ফিরোজ, আমার বড্ড ভয় লাগে ফিরোজ, যদি বাবা জেনে যায়। ফিরোজ তার হাতটা শক্ত করে ধরেছিল, বলেছিল, জানুক, তোমার জন্য আমি আমি সব সইতে পারি, কিন্তু কিন্তু তোমায় ছাড়া আমি বাঁচব না যমুনা। যমুনার টানা টানা চোখ দুটো জলে ভরে উঠেছিল। কথা দাও, আমায় কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম। ফিরোজের গলার স্বর ছিল ইস্পাতের মতো।
আর সেই প্রতিশ্রুতির কথাই আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। দাঁতে দাঁত চেপে বসে রইল সে। মাঝরাতের দিকে অবশেষে বৃষ্টির বেগটা একটু কমল। ফিরোজ ছইয়ের বাইরে বেরিয়ে এলো। ঠান্ডায় শরীর তখন প্রায় অবশ হয়ে যাওয়ার জোগাড়। কাঁপতে কাঁপতে সে নদীতে খ্যাপলা জাল ফেলল। কিন্তু আজ আর আগের দিনগুলোর মতো সৌভাগ্য হলো না। যতটাই আশা করে এসেছিল ততটা মাছ আজ আর জালে ধরা দিচ্ছে না। গ্রামবাসীদের মুখে শোনা সেই অলৌকিক আধি ভৌতিক আষাঢ়ে গল্পগুলো সে প্রায় ভুলে গেছে। কিন্তু আজ এই নিস্তব্ধতায় চরের ঘাসের আড়াল থেকে যেন কতগুলো বিন্দু বিন্দু চোখ তাকে অনবরত দেখছে। ফিরোজ সেদিকে ভ্রুক্ষেপ করল না। তার একটাই চিন্তা, তাকে মাছ ধরতে হবে। সকালে কেশবচন্দ্র আড়তে অপেক্ষা করে থাকবে, আর গেলেই টাকা। মাছ ধরতে ধরতে রাত কাবার করে দিল ফিরোজ। শীতে হাত দুটো জমে একেবারে বরফ হয়ে গেছে। জালের দড়ি টানতে গিয়ে হাতে যেন কোনো সার পাওয়া যাচ্ছে না। ভোরের দিকে অনেক কষ্টের পর 50 কেজি মতো মাছ উঠল তার নৌকায়। সেই মাছ বোঝাই করে সে যখন কেশবচন্দ্রের আড়তে পৌঁছল তখন সবে আলো ফুটেছে। সেখান থেকে করকরে নোট গুনে নিয়ে ফিরোজ সোজা চলে গেল রতন জেলের বাড়িতে। রতন জেলেই তাকে খবরটা দিল। আমি যমুনাকে সব বলেছি ফিরোজ, বলেছি তুমি ওর জন্য কি বাজি ধরে ওই নিষিদ্ধ চরে গেছো। শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল ফিরোজ। তার মানে যমুনা জানে, সে জানে যে ফিরোজ তার জীবনের ঝুঁকি নিচ্ছে শুধু তার জন্য। ভালোবাসার মানুষটার জন্য যখন কেউ এমন অসম্ভবকে সম্ভব করে, তখন সেই মানুষটা যখন তা জানতে পারে তখন সে নিশ্চয়ই তার কথাই ভাবে। আর সেই ভাবনাটুকুই যেন ফিরোজের সমস্ত ক্লান্তি, সমস্ত ভয় এক মুহূর্তে ধুয়ে দিল। আর এইভাবেই চলল পরপর 5 দিন। প্রতিদিন রাতে গুমগড়ের চরের সঙ্গে এক অসম যুদ্ধে নামে ফিরোজ, আর প্রতিদিন সকালে এক নৌকা মাছ নিয়ে ফিরে আসে। এই 5 দিনে সে রতন জেলের হাতে প্রায় 25,000 টাকা তুলে দিয়েছে। ফিরোজের ধরা মাছে বাজার সয়লাভ। ভৈরবীর তাজা মাছের দাম এক ধাক্কায় অনেকটা ঝরে গেছে। অন্যান্য জেলেরা স্বভাবতই অবাক, কিন্তু গুমগড়ের চরের নাম শুনে ভয়ে কেউ সেই দিকে এগোবার সাহস পাচ্ছে না। তবে পরপর 5 দিন ফিরোজকে অক্ষত অবস্থায় ফিরতে দেখে মানুষের মনে কৌতূহল ধীরে ধীরে বাড়তে লাগল। তাহলে কি অভিশপ্ত চরের অভিশাপ একেবারে কেটে গেছে? 6ষ্ঠ দিনের সকালে আসল খবরটা এলো। হাসপাতালের লোক এসে জানিয়ে গেছে ইঞ্জেকশন জোগাড় হয়ে গেছে। আর আজই সেই ইঞ্জেকশনটা ডাক্তারবাবুরা যমুনার শরীরে প্রবেশ করাবেন। সে সেরে উঠবে। রতন জেলের চোখ দিয়ে তখন জল গড়াচ্ছিল। সে জানে ওটা শুধু একটা ইঞ্জেকশন নয়, ওর পেছনে রয়েছে এক তরুণের অফুরন্ত ভালোবাসা আর এক কঠোর যুদ্ধের পরিণাম। কেউ জানে না ওই একটা মাত্র ইঞ্জেকশনের পেছনে একটা মানুষের কত বড় অবদান। রতন যখন এই খুশির খবরটা ফিরোজকে দেবে বলে তাকে খুঁজে বেড়াচ্ছে, তখন ফিরোজের কোনো পাত্তা নেই। ছেলেটা গেল কোথায়? রতন জেলের মনে হলো মাছ ধরার নেশাটা কি তাহলে ছেলেটাকে জাঁকিয়ে ধরেছে? সত্যি এও এক নেশা বটে। রতনের নিজের ছোটবেলার কথা মনে পড়ল। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে জলে যখন রূপলি মাছ উঠত, তখন মনের মধ্যে এক অফুরন্ত আনন্দ খেলে যেত। রতন মৃদু হাসল। হয়তো ফিরোজ আবার গেছে ভৈরবীর বুকে। সে মনে মনে ভাবল ভোরবেলায় ঠিক দেখা হবে ওই কেশবচন্দ্রের আড়তে।
ছোকরা আবার হয়তো 50 কেজি মাছ এনে কেশবকে বলবে, কারোর সাধ্যি হবে না এ মাছ আপনাকে এনে দেওয়ার, ব্যবসা করুন বাবু, ব্যবসা করুন, আপনার শ্রী বৃদ্ধি হোক। কিন্তু আরো 2 দিন কেটে গেল। যমুনা এখন অনেকটাই সুস্থ। হাসপাতালের ফ্যাকাশে বিছানায় শুয়ে তার শীর্ণ মুখে ফুটে উঠেছে এক আশ্চর্য কাঠিন্য। রতন তার পাশে বসতেই যমুনা ক্লান্ত চোখে তাকায়, তারপর বলে, দেখলে তো বাবা, খারাপ সময়েই মানুষের আসল পরিচয়টা পাওয়া যায়। যখন তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের লোক তোমার সাথ দিল না, তখন ওই ছেলেটা। গলাটা ভারী হয়ে এলো যমুনার। যমুনা এক মুহূর্ত দম নিল, তারপর আবার বলল, যাকে তুমি একদিন বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে এমন একটা অপরাধের জন্য, যেটা কোনো অপরাধী নয়। আর আর সেই অপরাধের নাম ভালোবাসা। মনে রেখো, সেদিন তোমার মান বাঁচাতে তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিল। আর আজ ভগবানের কাছ থেকে ছিনিয়ে এনে তোমার হাতে দ্বিতীয়বার তুলে দিল। রতনের মাথাটা আপনা আপনি নুয়ে পড়ল। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস তার ছিল না, কিন্তু তার মনে এখন অন্য চিন্তা। ফিরোজের তারপর থেকে আর কোনো দেখা নেই। প্রথমে 2 দিন সে ভেবেছিল হয়তো মাছের জোগানে ব্যস্ত, কিন্তু এখন যমুনার মনেও অভিমানের একটা সূক্ষ্ম মেঘ জমেছে। যার জীবন বাঁচানোর জন্য সে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিল, আর যখন তার সেই প্রিয় মানুষটা সুস্থ হয়ে উঠেছে, তখন একটিবারও কি তাকে দেখার প্রয়োজন মনে করল না? অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেল যমুনা। একটা গরুর গাড়ি ভাড়া করে রতন যমুনাকে নিয়ে বাড়ির পথে ফিরছে। গ্রামের কাঁচা রাস্তায় গাড়ির চাকায় ক্যাঁচ ক্যাঁচ শব্দ উঠছে। গ্রামে প্রবেশ করার মুখে ভৈরবী নদীর ধারে সেই বাঁশের সাঁকোটার কাছে আসতে একটা জটলা চোখে পড়ল। একদল লোক কাঁধে করে একটা খাটিয়া বয়ে আনছে। গন্তব্য স্পষ্ট, সাঁকো পার করে ওই পাড়ের প্রকাণ্ড কবরস্থান। যে কোনো যাত্রাপথে সব যাত্রা দেখা নাকি শুভ, তাই যমুনা ছইয়ের ভেতর থেকে মুখটা সামান্য বের করে ওই দৃশ্যটার দিকে তাকিয়ে 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে একবার নমস্কার করে নিল। দলটা সাঁকোর দিকে এগিয়ে যেতেই রতন গরুর গাড়ির গাড়োয়ান মতিয়াকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার রে মতিয়া, এই অসময়ে আবার কে মরল গঞ্জে? মতিয়া চকিত চোখে একবার খাটিয়ার দিকে তাকিয়ে গলার স্বরটা নামিয়ে বলল, আরে রতনদা, তুমি তো ছিলে না 2 দিন, হাসপাতালে গেছিলে, তাই জানো না। সে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে গো। রতন উৎসুক হয়ে তাকাতেই মতিয়া বলতে শুরু করল, আরে এই তো 2 দিন আগের কথা। আরে সেই মুসলমান ছেলেটা, কি যেন নাম, হ্যাঁ ফিরোজ। সে নাকি ওই গুমগড়ের চরে রোজ গাড়ি মাছ ধরেছিল। মাছের আড়তে গেলে শুধু তারই মাছ। তাই দেখে গাঁয়ের অন্য জেলেরাও সাহস করে দল বেঁধে গিয়েছিল ব্যাপারটাকে দেখতে, কিন্তু গিয়ে তো একেবারে তাজ্জব বনে গেছে। মতিয়া এক মুহূর্ত থেমে জিভ কেটে বলল, হ্যাঁ, গিয়ে দেখে ফিরোজের দেহটা চরের উপর মরা অবস্থায় পড়ে আছে। শীতে জমে একেবারে শক্ত কাঠ। ওই পেটের কাছ থেকে বোধহয় শেয়ালে খানিকটা মাংস নাড়ি বুড়ি টেনে ছিঁড়ে নিয়ে গেছে। দেখি বোঝা যায় মরেছে বেশ কিছুদিন আগেই। যমুনা আর রতনের বুকের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য জমে গেল। মতিয়া বলে চলল, ওই থানার দারোগা বাবু নিজে এসেছিলেন। ওই কি যেন বলে না, কি ময়না তদন্ত, আরে সেই সব হচ্ছে। দারোগা বলছিল এইসব নাকি কোনো ভূত পেরেতের কাজ নয়।
বেচারা হয়তো রাতের বেলা ঠান্ডাতেই জমি মারা গেছিল। কে বলেছিল বাপু অত লোভ করে ওই চরের মাছ ধরতে যেতে? ওই এখন সব মাটি দিতে নিয়ে যাচ্ছে ওই কবরখানার দিকে। মতিয়া কাকা, গাড়ি দাঁড় করাও বলছি। মতিয়া ঘাবড়ে গিয়ে বলদের দড়ি টেনে ধরতেই যমুনা তার রুগ্ন শরীর নিয়ে প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নামল। তার বুক ফাটা কান্নাটা যেন গলার কাছেই দলা পাকি আটকে গেছে। সে কোনো দিকে না তাকিয়ে কেমন যেন পাগলের মতো ওই খাটিয়ার দিকে ছুটতে লাগলো। ধুলো বালি মুখে হোঁচট খেয়ে সে কাঁচা রাস্তার উপর একবার পড়েও গেল, কিন্তু পরক্ষণেই আবার উঠে দাঁড়িয়ে টলতে টলতে এগিয়ে চলল সেই সব যাত্রার দিকে। রতন তখন গরুর গাড়ি থেকে নেমে দূরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির। একদিকে সে দেখছে তার সদ্য রোগমুক্ত মেয়ে পাগলের মতো ছুটে চলেছে, আর অন্যদিকে দেখছে বাঁশের সাঁকোটা পার হতে থাকা সেই খাটিয়াটা। তার দু চোখের বাঁধ ভেঙে জল গড়িয়ে পড়ছে। ফিরোজ তার কথা রেখেছে, যমুনাকে সে বাঁচিয়ে গেছে। রতনের মনে পড়ল বিগত কয়েকদিন আগেই কি ভয়ঙ্কর বৃষ্টিটাই না হয়েছে। সে তখনই আশঙ্কা করেছিল ওই শীতে ওই ফাঁকা চরে ভিজে বাইরে থাকা মানেই তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। সে ভেবেছিল একবার ফিরোজকে বারণ করবে, কিন্তু সে জানত ফিরোজ শুনবে না, তাই আর বলা হয়নি। কিন্তু আজ এইভাবে যে ফিরোজকে দেখতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। একটা মানুষ আর একটা মানুষের প্রাণ ফিরিয়ে দিয়ে নিজেই চলে গেল না ফেরার দেশে। রতনের মনে পড়ল মতিয়া কি বলল দিন চারেক আগে। একটা হিম শীতল স্রোত রতনের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সে ভাবল ফিরোজ যদি 4-5 দিন আগে মারা গিয়ে থাকে তাহলে এই কয়দিন ধরে কেশবচন্দ্রের আড়তে মাছ পৌঁছে দিয়ে তার থেকে টাকা নিয়ে রতনের হাতে সেই টাকা কে তুলে দিয়ে যাচ্ছিল? শুনলেন লেখক অপূর্ব সেন বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প শীতের রাতে মাছ ধরতে বিপদ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে কিন্তু জানাতে ভুলবেন না আপনার অনুভূতি। আর হ্যাঁ, যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের শেষে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। আচ্ছা, যদি আপনি মনোযোগ সহকারে আজকের গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে কোন মেলায় যমুনা আর ফিরোজের প্রথম দেখা হয়েছিল? খুব সহজ একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছিলেন আজমিরা খাতুন, মনতোষ সরকার, পাঠক যাদব, রাজকুমার মণ্ডল, শামসুল বিশু মল্লিক, শেখ মুস্তাকিন, রিঙ্কু বারুই, অপর্ণা মণ্ডল, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, রত্না সরকার, গায়ত্রী, শেখ মিসবা, হাসানুর শেখ, মুরাদ, মানস জানা, কাজী আবুল, পাপাই মণ্ডল, মল্লিকা বারিক, পরাণ দাস, উমা মণ্ডল, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, দীপঙ্কর বিশ্বাস, অভিজিৎ কুণ্ডু, রতন কুণ্ডু, মৌসুমী মান্না, অনিক মান্না, সুজাতা দাস, আজিজ শেখ, রাখি বিশ্বাস, রবি মান্না, অর্জুন সিংহ, মিঠু সাহা, আকাশ, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, মিঠুন এবং সৌমেন দে। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই যাত্রা শুধু একটি গল্পের যাত্রা নয়, এটা আমাদের সবার একসঙ্গে পথ চলার আবেগ। আপনাদের অগাধ সমর্থন আর ভালোবাসায় আমাদের পরিবার আজ 1 লক্ষ সদস্যের গণ্ডি পেরিয়ে গেছে। এটা শুধু একটি সংখ্যা নয়, এটা 1 লক্ষ ভালোবাসা, 1 লক্ষ ভরসা। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলের সাথে থেকে যাওয়া সবকিছু মিলেই কিন্তু আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত আর আমি গর্বিত।
আপনাদের মতো শ্রোতাদের পাশে পেয়ে। ভবিষ্যতে এমনই রোমাঞ্চ, রহস্য আর নতুন নতুন গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন আর গল্পের জগৎকে আরও বড় করে তুলুন। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, আর আবারও 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য অভিনন্দন আপনাদের সবাইকে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।